এরকম একটা শব্দই হয়তো সেটাকে এক্সপ্রেস করতে পারে। আমাদের গতকাল অনেকেরই চোখে পড়েছে হয়তো যেন মাহবুবউদ্দিন খোকন দীর্ঘদিন থেকে সুপ্রিম কোর্ট বারের রাজনীতি করেন, বিভিন্ন পদে ছিলেন, এবারও যে নির্বাচন হয়েছে সেটাই উনি সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি জনাব কায়সার কামাল, যিনি বিএনপির আইন বিষয়ক সম্পাদক, তার বিরুদ্ধে একটা সংবাদ সম্মেলন করেছেন। আমি এই সংবাদ সম্মেলনটার লিঙ্ক আমি আমার মন্তব্যে দিয়ে দেব এবং আমরা একটু শোনার চেষ্টা শুনবো। আমি স্ট্রংলি সাজেস্ট করছি। কি বিভৎস সব কথাবার্তা, কি ভাষায় বলা হয়েছে নিজের দলের একজন মানুষের বিরুদ্ধে। অনেকগুলো প্রশ্ন উঠে গেল। ইনফ্যাক্ট আমার কিছু এক ধরনের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং স্মৃতিও শেয়ার করতে চাই, আজকে এই প্রেক্ষাপট তৈরি হয়েছে বলে। বিএনপি একটা অসুখী পরিবারের মতো এখন, আমি মানি এটা। একটা দল যারা ক্ষমতায় ছিল দীর্ঘদিন, দফায় দফায় ক্ষমতায় ছিল, দলটা জন্ম হয়েছে ক্ষমতায় থেকে, এত বছর যখন ক্ষমতায় থাকছে না তারা, 17 বছর পার হয়ে গেছে এবং আরেকটা ডামি নির্বাচন যেহেতু হয়ে গেছে, ধারণা করা হয় যদি 5 বছর যোগ হয়ে যায় এটা 22 বছরে গিয়ে ঠেকবে। বিএনপি যখন ক্ষমতায় থাকছে না, আমরা বুঝি এসব দল ক্ষমতায় থাকায় বহু মানুষের নানান সুযোগ সুবিধা আছে, ধান্দা আছে, ওগুলো থেকে দূরে আছে। অ্যাটলিস্ট ক্ষমতার যে মোহ সেটা থেকে দূরে থাকা অনেকের জন্য কঠিন হচ্ছে। ফলে পরস্পরের মধ্যে অসুখী পরিবারে যেটা হয়, টলারেন্স কমে যায়, পরস্পরের বিরুদ্ধে লেগে যায়, এই টেন্ডেন্সি আছে। সুতরাং বিএনপিতে এটা হতে পারে, কিন্তু এটা কোন পর্যায়ে চলে গেছে, এবং এই কথাগুলো বারবার এই কারণে আমি বলার চেষ্টা করছি। আমি বহুদিন একটা কথা বলেছি, বিএনপিকে সমর্থন করার জন্য এই মুহূর্তে বিএনপি করার কোনো প্রয়োজন নেই। আমি ব্যক্তিগতভাবে বহু মানুষকে চিনি যারা বিএনপিকে পছন্দ করেন না, বিএনপিকে ব্যাপারে তাদের এন্তার অভিযোগ আছে, তারপরও বিএনপিকে তারা এই মুহূর্তের বাংলাদেশের রাজনৈতিক লড়াইয়ে সমর্থন করেন, কারণ বিএনপির বিজয়ের সাথে আমাদের গণতান্ত্রিক পুনরুদ্ধার ট্যাগড হয়ে গেছে, সে কারণেই করেন। ঠিক এই কারণেই আসলে কথাগুলো বলতে চাইছি। খেয়াল করি যারা মাহবুবউদ্দিন খোকন ভয়ঙ্কর ব্যক্তিগত আক্রমণ করছেন জনাব কায়সার কামালকে। ঘটনাগুলো এরকম, আমি সংক্ষেপে বলি, এখন আসলে এগুলো পাবলিক হয়েছে তাই আমার বলতে আর অসুবিধা নেই। জনাব কায়সার কামাল কোনো অন্য একজন আইনজীবীর স্ত্রীর সাথে তার একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল এবং খোকনের ভাষ্যমতে একদিন হাতে নাতে তাকে ধরে ফেলা হয়, এই যে পান্থপথ কলাবাগানের এদিকে কোথাও ধরে তাকে পেটানো হয়েছে এবং উনি এই ভাষা ব্যবহার করেছেন যে তার কাপড় খুলে ফেলা হয়েছিল। তারপর তারা চেষ্টা করেছেন যাতে এটা নিয়ে মামলা না হয়, তারপরও মামলা হয়েছে। হ্যাঁ, আমি সার্চ করে দেখলাম 2019 সালে সত্যি এরকম একটা মামলা হয়েছিল তার বিরুদ্ধে, পরকীয়ার অভিযোগে সেই নারীর স্বামী, যিনি আরেকজন আইনজীবী, তার প্রতারণার মামলা করেছিলেন, তাতে উনি জেলেও গিয়েছিলেন। পরবর্তীতে সুপ্রিম কোর্টে একটা হলফনামা দিয়েছেন, নিশ্চয়তা দিয়েছেন যে ওই নারীর সাথে তিনি আর কোনো যোগাযোগ রাখবেন না, এরকম একটা কপি জনাব মাহবুবউদ্দিন খোকন দেখান এবং সেটা সাংবাদিকদেরকে উনি দিয়েছিলেন। তো আমরা ধরে নেই যে এই ঘটনাগুলো ঘটেছিল, আমি তাত্ত্বিকভাবে ধরে নিলাম। আমরা জনাব খোকনের কাজে আসার আগে এই প্রশ্নটা করতে চাই, জনাব কায়সার কামাল যখন এরকম একটা ব্যাপারে এইভাবে অভিযুক্ত হয়েছেন, সারা পৃথিবীর একটা টেন্ডেন্সি আছে, ট্রেন্ড আছে, আপনি যখন অভিযুক্ত হন এইরকম একটা বিষয়ে, তখন আপনার উচিত নিজ থেকে আপনার দায়িত্বশীল পদগুলো থেকে সরে যাওয়া, আমি ব্যক্তিগতভাবে মনে করি। জনাব কায়সার কামাল এর পরও তার দলীয় পদে কিভাবে থাকেন, উনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সেটারও মহাসচিব আছেন এবং দলের আইন বিষয়ক সম্পাদক আছেন। এতগুলো পদে এর পরও উনি নিজে থেকে গেলেন কেন, বা আমি এই প্রশ্ন করতেও চাই তাকে রাখা হলো কেন? এইরকম একটা অভিযোগে অভিযুক্ত, এবং যখন উনি জনাব খোকন যদি সঠিক হন, উনি রীতিমতো এফিডেভিট করে বলেছেন দেশের সর্বোচ্চ আদালতকে যে আমি ওই নারীর সাথে আর যোগাযোগ রাখবো না, তার মানে উনি স্বীকার করছেন যে এরকম একটা যোগাযোগ ওনার ছিল। জনাব খোকন বলছেন এরপরে উনি সেই হলফনামায় যা বলেছেন সেটাও রক্ষা করেননি, ওই নারীর সাথে আরও যোগাযোগ থাকতো এবং একটা পর্যায়ে সেই নারীর স্বামী তাকে ডিভোর্স দেন। জনাব কায়সার কামাল সেই নারীকে বিয়ে করেন, তাদের 7 বছরের একটা সন্তান আছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলেছেন। বলে তার মানে এইরকম একটা মানুষ আমি ব্যক্তিগতভাবে মনে করি অভিযোগ ওঠার পরও দলের পদে থাকা উচিত না, নিজে থাকা উচিত না, তাকে সরিয়ে দেওয়াটা অন্তত এটুকু হওয়া উচিত ছিল, আমি ব্যক্তিগতভাবে মনে করি। কিন্তু তিনি থাকলেন। এরপর যারা খোকন যেটা করলেন এটা
তো আরও ভয়ঙ্কর। ধরুন ওনার মূল অভিযোগ হচ্ছে কায়সার কামাল সরকারের হয়ে কাজ করেছে এবার নির্বাচনে, এবং কায়সার কামাল পর ক্ষুব্ধতার কারণ কি? কারণ আমি ধারণা করি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জনাব খোকনকে বহিষ্কার করেছে, কারণ তারা বলেছিলেন জনাব খোকন যেন শপথ না নেন, কারণ তারা দাবি করছেন এই নির্বাচনে নানান রকম কারচুপি হয়েছে ইত্যাদি ইত্যাদি। আমিও ব্যক্তিগতভাবে মনে করি জনাব খোকন শপথ না নিলেও হয়তো ভালো হতো। যেমন আমরা মেলাতে পারবো জনাব ভিপি নুরুল হক নূর যখন ভিপির শপথ নিয়েছিলেন, আমাদের অনেকের কাছে সেটা সঠিক মনে হয় নাই, আমার কাছেও মনে হয় নাই। দলকে তার মানে পুরো প্যানেলই হয়তো ছাত্র অধিকার পরিষদ জিতত, কিন্তু ওনাকে জেতানো হলো। এবং আইনজীবী ফোরাম ঠিক এই অভিযোগটাই করছে যে সরকার এই ট্রিকটাই করেছে, প্রেসিডেন্ট এবং আরও 3 জন সম্ভবত সদস্যকে জেতানো হয়েছে। আমিও তাই মনে করি, এটা হওয়ার সম্ভাবনাই বেশি। তাই তারা আহ্বান জানিয়েছিলেন যেন খোকন যেহেতু সেটা না শুনে শপথ নিয়েছেন, উনি সেই পদে গেছেন, তাই তাকে বহিষ্কার করা হয়েছে, এরকম একটা চিঠি আছে। সুতরাং জনাব কায়সার কামালকে এই নাটের গুরু, যদি এটার প্রেসিডেন্ট আছে কিন্তু মহাসচিবকে নাটের গুরু মনে করছেন, এবং অত্যন্ত অফেন্সিভ ভাষায় অর্বাচীন বালক টালক বলে। জনাব খোকনের অভিযোগ হচ্ছে জনাব কায়সার কামাল এখানে সরকারের হয়ে খেলেছেন এই পরাজয়ের জন্য। আমি যদি এবার খোকনকে ঠিক বলে মনে করি, তাহলে এটুকু বলাই যথেষ্ট ছিল, এবং এই কারণে কায়সার কামালের বিরুদ্ধে উনি কথা বলতে পারতেন এবং সেটার জন্য অভিযোগ জানাতে পারতেন। সত্যি কথা হচ্ছে এটার জন্য সংবাদ সম্মেলন করা উচিত হয়নি, উনি ওনার দলের ফোরামে ফেটে পড়ে যায় তা বলতে পারতেন, এবং যদি সংবাদ সম্মেলনে করে কথাও বলে থাকেন, ওই অভিযোগ করাই যথেষ্ট তাকে অ্যাটাক করার জন্য। আপনি তার নিতান্ত পার্সোনাল কতগুলো কথা নিয়ে যে ভয়ঙ্কর ভাষায় কথা বলেছেন, অত্যন্ত অরুচিকর, অশালীন, অভব্য ভাষায় কথা বলেছেন। আমি এই জন্যই বলছি কামড়া কামড়ি, আসলে হয়তো তাদের ভেতরের কামড়া কামড়ি এখন এসে প্রকাশ্য হয়েছে, কে কোনখানে কতটুকু স্টেক নেবে। একটা দল ক্ষমতায় নাই, তারা বসে বসে কামড়া কামড়ি করছে, এবং কামড়া কামড়ি আসলে বহু জায়গায়। আমি ব্যক্তিগতভাবে 2-1টা ঘটনা একটু অল্প শেয়ার করি, খুব বেশি বলতে চাই না। টকশো করতে যাই, টকশোতে প্রচুর আওয়ামী লীগের নেতাদের সাথে কথা হয়। আওয়ামী লীগের নেতারা ইনভেরিয়েবলি একটা কথা বলেন, আমি বলছি না সবাই একেবারে সহি কথা বলেন, তারা কেউ কিছুটা বাড়িয়ে বলেন না তা মনে করি না, কিন্তু একেবারে ডাহা মিথ্যা কথা বলেন বলে আমি মনে করি না। তারা বলেন বিএনপির যারা টকশোতে আসেন তাদের মোটা দাগে প্রায় সবার 2-1 ব্যতিক্রম ছাড়া, জাস্ট 2-1 ব্যতিক্রম ছাড়া প্রায় সবাই পরস্পরের বিরুদ্ধে, তাদের দলের মানুষদের বিরুদ্ধে, এবং বিশেষ করে যারা টকশোতে আসেন তাদের বিরুদ্ধে নানা রকম সমালোচনা এবং বিষোদ্গারের পর্যায়ে কথাবার্তা বলেন, প্রচুর বলেন। আমি আমার আরেকটা অভিজ্ঞতা শেয়ার করি। আমি বিএনপির একেবারে সর্বোচ্চ পর্যায়ের 2-3 জন নেতাকে দেখেছি অন্য অনেক মানুষের প্রেজেন্সে, অন্য রাজনৈতিক দলের নেতারাও ছিলেন, তাদের প্রেজেন্সে দলের মহাসচিব সম্পর্কে অত্যন্ত আপত্তিকর ভাষায়, যে শুনিয়ে বলছেন, তাদের সামনে বলছেন, অত্যন্ত জঘন্য ভাষায় মন্তব্য করছেন দলের মহাসচিব সম্পর্কে। আমি নিজ কানে শুনেছি। তারা রাগঢাক করেন না। হতে পারে একটা বড় দল মহাসচিব হতে অনেকে চায়, এবং তাদের পছন্দের মহাসচিব হলে হয়তো তাদের ভালো হতে পারত, কিন্তু দলের একজন মহাসচিবের ন্যূনতম সম্মান অন্য দলের মানুষের সামনে যে রাখতে হবে, এই বোধটাও আমি দেখিনি। যে কারণে আসলে সে কথা বলতে শুরু করলাম, বিএনপিকে একটা অসুখী পরিবার বলে তাদের এই প্রকাশ্য, বিশেষ করে এখন এগুলো প্রকাশ্য হয়ে দাঁড়াচ্ছে, কামড়া কামড়ি দেখতে আসলে আমরা কোনোভাবেই পছন্দ করি না। দলটা এমনিতেই চাপে আছে, আমরা জানি, নানান রকম সংকটে আছে, সরকারের নানা রকম অপারেশন তাদের উপরে আছে। দলের আবার একটা ডামি নির্বাচন হয়ে যাওয়ার পর তাদের বিশেষ করে র্যাঙ্ক অ্যান্ড ফাইলস, মানে নিচু পর্যায়ের যে কর্মী নেতারা আছেন, তাদের মনোবলের সমস্যা আছে, সংকট আছে। এই সময় দলের এই পর্যায়ে যখন প্রকাশ্যে এরকম কামড়া কামড়ি হয়, এটা কামড়া কামড়ি, এটা নোংরামি, এটা বিভৎসতা, এগুলো না মানুষের সামনে খুব বড় প্রশ্ন বিএনপির ইন্টিগ্রিটি নিয়ে তৈরি করে। আমি রিপিট করছি, জনাব কায়সার কামাল কিভাবে পদে থাকেন তার নিচ থেকেই থাকা উচিত ছিল না, এবং এখানে আইন বিষয়ক সম্পাদক, ট্রু। এবং আমরা বলছি না অপরাধ সবার জন্য একই না, সবার জন্যই অপরাধ একই, অনৈতিকতা সবার জন্য একই। তারপরও যারা আইন নিয়ে কাজ করেন, ডিল করেন, তাদের জন্য হয়তো আমরা একটু বেশি এক্সপেক্ট করি, কিন্তু এত দায়িত্বশীল একটা পদের পরও ওনার কোনোভাবে থাকা উচিত ছিল না। আর সেটাকে নিয়ে এসে যেভাবে জনাব খোকন বিষোদ্গার করলেন,
যে অসভ্যতা করলেন, এটা অসভ্যতা। এটা কোনো সভ্য সমাজে নিজের দলের মানুষের বিরুদ্ধে, তার বিরুদ্ধে তার এন্তার অভিযোগ থাকতে পারত। যে যে কথাগুলো বলেছেন এগুলো গিয়ে দলের ফোরামে উগরে দিতে পারতেন, লিখে বলে দিতে পারতেন, কিন্তু উনি সংবাদ সম্মেলন ডেকে এই কাজটা করলেন। আমি জানি না বিএনপি এই কাজটা, এই ঘটনাগুলোকে খুব গুরুত্ব দিয়ে দেখছে কিনা বা কতটুকু গুরুত্ব দিয়ে দেখছে। আমি আগে একটা ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম বিএনপিকে মানুষ যে জায়গায় দেখতে চায়, যে উদ্দেশ্যে সফল হতে দেখতে চায়, সেই উদ্দেশ্যে কেন সে সফল হতে পারছে না? মানে এই রেজিমকে গদি থেকে উল্টে দিয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াইয়ে বিএনপিকে নেতৃত্বের আসনে দেখতে চায় এই দেশের জনগণ, সেটা কী কারণে হচ্ছে না এগুলো মানুষ খুঁজবে না। যখন দেখবে বিএনপি দীর্ঘদিন থেকে এটা পেরে উঠছে না, মানুষের আস্থার সংকট তৈরি হবে। আর এরকম কর্মকাণ্ড যদি ঘটতে থাকে এবং সেগুলোর জন্য দল যদি যথেষ্ট গুরুত্বপূর্ণ বা খুবই এক্সাম্পলারি, মানে কি বলে বাংলায়, মানে আপনি উদাহরণ সৃষ্টি করছেন, নজির সৃষ্টি করছেন, এরকম কোনো পদক্ষেপ যদি না নেন, তাহলে বিএনপির ক্রেডিবিলিটি খুবই নিচুর জায়গায় নেমে আসবে। এবং আমি আবারও বলছি, আমার চাইতে দলের নেতারা আরও অনেক ভালো জানেন এই বিরোধী দলে, মানে হয় না যে ঠিক আছে আপনার দল ক্ষমতায় এসছে, আমি আসলে বিএনপিকে অনেক আলাদা জনগণের কল্যাণকামী দল মনে করি না। বিএনপি ক্ষমতায় আসলে, বিএনপিকে কেন ক্ষমতায় আমরা চাই, কেন যদি ক্ষমতা নির্বাচন চাই, আসলে ক্ষমতায় চাই কথাটাও ঠিক না। একটা সহি নির্বাচনে যদি তাত্ত্বিকভাবে বলছে আওয়ামী লীগ জিতেতে, তারা আবার আসুক, যদিও তারা 5-7 সিট পাবে কিনা সন্দেহ আছে, তো বিএনপি ক্ষমতায় যাবে চাই। এই কারণে আমাদের নির্বাচনী ব্যবস্থাটা পুনরুদ্ধার হোক। এর মধ্যেই কিছু ভালো মানুষ আছেন, তারা কাজ করতে চান, কিন্তু এর মধ্যে কিছু মানুষ ধান্দা করবেন। বিএনপিকে আমরা আগে ক্ষমতায় দেখেছি। সো আপনি ক্ষমতায় গেলে সব কামড়াকামড়ি করেন, আপনি বিরোধী দলে বসে বসে ক্রমাগত বিভিন্ন লেভেলে কামড়াকামড়ি। আমি অত আলোচনা করছি না, পত্রিকায় প্রচুর নিউজ আসে, ওই জেলায়, ওই উপজেলায় কমিটি হয়েছে, আরেক কমিটি সেটা মানছে না, তারা ওকে পিটিয়ে বের করে দিচ্ছে, মারামারি করছে, কাটাকাটি করছে, একটা কমিটি তৈরি করে ফেললো, আরেকজন আরেকটা কমিটি দিয়ে দিয়েছে। দেখেছি তো আমরা, এগুলো পাবলিকলি নিউজ পেপারে আসে। বিরোধী দলে থাকা অবস্থায় এই ধরনের অন্তর্দ্বন্দ্ব, অন্তর্কন্দল, আমি আবারও কামড়াকামড়ি শব্দটাই ব্যবহার করতে চাই, সরি, কারো কাছে খুবই অফেন্সিভ মনে হতে পারে।